নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি ইংলিশ স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো মূলত প্রথমেই বলে রাখি আমি ইংরেজি নই, তো তাহলেও আমার ফাউন্ডেশন ব্যাচের জন্য একদম ইংরেজি যে গ্রামার রয়েছে তার একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি করছি যাতে প্রত্যেকের সুবিধা হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড এবং সিলেবেল। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে ওয়ার্ড এবং সিলেবেল নিয়ে কিন্তু আমি আজকের ক্লাসটাকে এক কথায় ডেকোরেশন করেছি। আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আগেই বলে নিলাম যেহেতু আমি ইংরেজি নই, তো সেক্ষেত্রে কিন্তু তোমার মোটামুটি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড। গতদিন আমরা যেটা জেনেছিলাম সেটা কিন্তু জেনেছি তোমার গতদিন যেটা আমরা জেনেছি সেটা মূলত লেটার কাকে বলে, লেটার সংক্রান্ত একদম বিস্তারিত আলোচনা কিন্তু অলরেডি আমি করে ফেলেছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা মূলত কিন্তু রয়েছে ওয়ার্ড এবং সিলেবেল। ঠিক আছে, ওয়ার্ড এবং সিলেবেল সম্পর্কিত আলোচনা কিন্তু আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো সেক্ষেত্রে তোমরা শুনতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। আর যে নোটটা রয়েছে সেই নোটটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, যে পেইড ব্যাচ রয়েছে সেখানে। এ ওয়ার্ড ইজ এ লেটার অর a group of letters that have meaning when spoken or written। তো অর্থাৎ আমাদের যদি দেখি যে ওয়ার্ড বা শব্দ কাকে বলে, বাংলার ক্ষেত্রে আমরা একটু বাংলায় তর্জমা করেও পড়বো, আমরা ইংরেজিটা সবসময় পড়বো না। ইংরেজিটা আমরা সিটেটের জন্য রেখেছি, কারণ আমরা বাংলা সবাই বাঙালি, বিশেষ করে আমাদের পেড গ্রুপেও মোটামুটি বাংলার স্টুডেন্টের সংখ্যায় বেশি। তো সেই কারণে আমরা বাংলার সঙ্গে একটা সাঙ্গীকরণ করে পড়ানোর চেষ্টা করছি যে ওয়ার্ড বা শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটা নির্দিষ্ট অর্থ আছে। অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো শব্দ মানে কোনো বর্ণ সমষ্টিকে বা কোনো ধ্বনি সমষ্টিকে কিন্তু শব্দ বলতে পারি না। এই শব্দ কিন্তু ধ্বনি সমষ্টিও হতে পারে। যেখানে দেখো যে আমরা ইংরেজিতে যেটা বললাম যে এ ওয়ার্ড ইজ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাভ মিনিং। ঠিক আছে, দ্যাট হ্যাভ মিনিং বলা হচ্ছে when spoken or written, when spoken or written ইটস এ স্পিচ সাউন্ড। অর্থাৎ আমরা একটু আগেই বললাম যে ধ্বনিও কিন্তু হতে পারে, যে স্পিচ সাউন্ড অর্থাৎ আমরা যে শব্দটা করছি সাউন্ড বা ধ্বনিটা উৎপন্ন হচ্ছে, অর কম্বিনেশন অফ সাউন্ড অর্থাৎ একটা ধ্বনি হতে পারে বা ধ্বনির সমষ্টি হতে পারে, দ্যাট মে কনসিস্ট অফ এ সিঙ্গেল মরফেম অর এ কম্বিনেশন অফ মরফেমস। যে ওয়ার্ডস মে বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার মিনিংস, ইউসেজ অ্যান্ড অ্যাকশন, বাট ইট ইজ ভেরি টাফ টু ডিফাইন এক্স্যাক্টলি। অর্থাৎ একদম সঠিকভাবে বলতে গেলে আমরা যে কিভাবে ওয়ার্ডকে ডিফাইন করব সেটাকে বলা খুব মুশকিল। এক কথায় যদি আমরা বাংলায় তর্জমা করতে পারি তাহলে দেখব যে বাংলায় কি বলা হচ্ছে, যে বাংলায় যেটাকে বলা হচ্ছে তোমার ওয়ার্ড বা শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটি নির্দিষ্ট অর্থ আছে। যে শুধু কিন্তু তাই নয়, তার পাশাপাশি আরও একটা কথা আমরা বলতে পারি যে এটা কি শুধুমাত্র বর্ণ বা বর্ণ সমষ্টি নয়, ধ্বনি বা ধ্বনি সমষ্টিও হতে পারে। যে ওয়ার্ড হচ্ছে বা শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত ধ্বনি না, অ্যাকচুয়ালি লিখিত তো ধ্বনি হতে পারে না, ব্যক্ত হতে পারে ধ্বনি। তো সেই ধ্বনির যে আমরা সমষ্টি, ঠিক আছে, তো সেটাকেও আমরা শব্দ বলতে পারি, অর্থাৎ যার মিনিং আছে, মিনিংফুল হতে হবে। এবং তার পাশাপাশি দেখো যে আমরা মরফেমস বলে একটা শব্দ চলে এলো আমাদের এই আলোচনার মধ্যে। যে মরফেমসটা কি না, আর দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল মিনিংফুল ইউনিটস ইন এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে মরফেমসটা কি না, স্মলেস্ট গ্রামাটিক্যাল মিনিংফুল ইউনিট। ঠিক আছে, যেখানে দেখো এখানে লেখা রয়েছে মরফেমস আর স্মলেস্ট গ্রামাটিক্যাল মিনিংফুল ইউনিটস ইন এ ল্যাঙ্গুয়েজ। In the field of linguistic study, the branch that studies the structures of a word is called morphology. ঠিক আছে, মরফোলজি কাকে বলে, মরফোলজি কাকে বলে এগুলো তোমাদের আসতেই পারে, না আসার মানে দেখো ক্ষুদ্র প্রশ্নও আসতে পারে। যে ইন দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক স্টাডি দ্য ব্রাঞ্চ দ্যাট স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ এ ওয়ার্ড ইজ কল্ড মরফোলজি। অর্থাৎ আমরা যে শব্দের স্ট্রাকচার নিয়ে যেখানে মানে স্ট্রাকচার নিয়ে যে পড়াশোনা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে মরফোলজি। অ্যান্ড দ্য ব্রাঞ্চ দ্যাট স্টাডিজ দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড ইজ কল লেক্সিক্যাল সিমেন্টিক্স। অর্থাৎ যে শব্দের অর্থ নিয়ে যে ব্রাঞ্চে কাজ করা হয় সেইখানে সেটাকে বলা হচ্ছে লেক্সিক্যাল সিমেন্টিক্স। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষার যে
শাখা শব্দের গঠন নিয়ে আলোচনা করে, এক কথায় তাকে আমরা বললাম মরফোলজি। অর্থাৎ শব্দের গঠন নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মরফোলজি। আর যে শাখা শব্দের অর্থ নিয়ে কাজ করে তাকে বলে লেক্সিক্যাল সিমেন্টিক্স। লেক্সিক্যাল সিমেন্টিক এগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে যে মরফোলজিটা কি। মরফোলজির কাজ হচ্ছে শব্দের গঠন নিয়ে আলোচনা করা। শব্দের অর্থ নিয়ে আলোচনা করাটা কি হবে না, শব্দের অর্থ নিয়ে আলোচনা করাটাকে বলা হচ্ছে লেক্সিক্যাল সিমেন্টিক। আমি মোটামুটি বাংলা এবং তোমার ইংরেজি দুটোর একটা কম্বিনেশন করে আমার ক্লাসটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যাই হোক, এরপরে দেখো যে উদাহরণ রয়েছে আমাদের শব্দের উদাহরণ। গুড, গুড মানে ভালো, বাংলায় যদি আমরা দেখি। লুক, লুক মানে দেখা। কাম মানে আসা। দ্য ওয়ার্ড মেনশন অ্যাবাভ প্রোভাইড মিনিংস, অর্থাৎ আমরা যে গুড, লুক এবং কাম কথাটা বললাম এখানে যদি আমরা দেখি তাহলে পরে দেখবো কিন্তু এখানে কিন্তু একটা মিনিং রয়েছে না। সো দে আর এক্সাম্পলস অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ আমরা এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলো কিন্তু সবই ওয়ার্ড। কেন? এর একটা মিনিং আছে। মিনিং ছাড়া কিন্তু কখনোই আমরা কোনো শব্দকে মানে ওয়ার্ড বলবো না, অ্যাকচুয়ালি ওয়ার্ড বলবো না আমরা, ঠিক আছে? মিনিং থাকতে হবে, হ্যাঁ মিনিং থাকতে হবে। যেমন আমরা বলছি সাউন্ড, সাউন্ডটা কি? সাউন্ডেরও একটা মিনিং থাকতে হবে, নাহলে কিন্তু আমরা মানে সবগুলোকে সাউন্ড বলতে পারি না। গ্রামাটিক্যালি যে বারবার কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গ্রামাটিক্যালি কিন্তু আমরা বলতে পারি না। এবার আমরা যে দেবো যে ওয়ার্ড ক্রাইটেরিয়া কি আছে, যে ওয়ার্ড ক্রাইটেরিয়া যে পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার কি কি নিয়ম রয়েছে, পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার কি কি নিয়ম রয়েছে। ওয়ার্ডের তো একটা ক্রাইটেরিয়া থাকা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে ওয়ার্ডের ক্রাইটেরিয়া আরও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেগুলো তোমরা এক এক করে দেখতে থাকো। আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই রেখেছি আমার স্লাইডগুলো, যাতে প্রত্যেকের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এবং তোমরা যদি স্লাইডের দিকে তাকিয়েও থাকো আশা করি তাহলেও তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা শব্দের একটা অর্থ থাকতে হবে। অর্থাৎ আমরা আগেই বলেছি যখন আমরা শব্দের মরফোলজি পড়লাম, লেক্সিক্যাল সিমেন্টিক পড়লাম, ওয়ার্ড পড়লাম, তখন কিন্তু আমরা আগেই বলেছি এটা কিন্তু মিনিংফুল হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা শব্দেরই একটা কিন্তু অর্থ থাকতে হবে। এখানে হচ্ছে হ্যালালাইজেশন শব্দটির কোনো অর্থ নেই ইংরেজি ভাষায়, তাই এটি শব্দের আওতাভুক্ত হবে না। এমন একটা উদাহরণ দিলাম যে হ্যালালাইজেশন, তো এর কোনো তো অর্থ হয় না ইংরেজি ভাষায়, তো স্বাভাবিক ব্যাপার এটাকে আমরা শব্দের মধ্যে আনবো না, ঠিক আছে? তাহলে শব্দের মধ্যে কি রয়েছে যে এভরি ওয়ার্ড মাস্ট হ্যাভ এ মিনিং, এভরি ওয়ার্ড মাস্ট হ্যাভ এ মিনিং। দ্য ওয়ার্ড হ্যালাইজেশন, ঠিক আছে, হ্যালালাইজেশন ডাজ নট হ্যাভ এনি exact meaning in English language, so it cannot be a word। তো আমরা ইংরেজিতেও রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, তাহলে প্রত্যেকের এক কথা কি যে এভরি ওয়ার্ড মাস্ট হ্যাভ এ মিনিং, এভরি ওয়ার্ড মাস্ট হ্যাভ এ মিনিং। তারপরে 2 নম্বর ক্রাইটেরিয়া কি আছে যে প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা রুট বা মূল শব্দ থাকে, যে প্রত্যেকটা শব্দেরই তোমরা যে শব্দই দেখো না কেন প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা রুট বা মূল শব্দ থাকে, যা থেকে আরও অনেক নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন যদি কোনো কারণে ওই রুট শব্দটি ভেঙে ফেলা হয় তাহলে সেটি কোনোভাবেই আরেকটি অর্থবোধক শব্দ থাকতে পারে না, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা দেখি যে হ্যাপি, হ্যাপি হচ্ছে ইংরেজি শব্দ, এর আগে যদি আমরা আন শব্দটা যুক্ত করি তাহলে আনহ্যাপি, এক কথায় আনহ্যাপি শব্দটি তৈরি করে, আনহ্যাপি শব্দটি তৈরি করে। তো স্বাভাবিক ব্যাপার যে মূল শব্দটা কি, মূল শব্দটা কিন্তু হ্যাপি, এখানে হ্যাপির সঙ্গে কি আন, ঠিক আছে, আনটা যোগ করা হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার আনহ্যাপি মানে অসুখী, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে মূল শব্দটি অর্থাৎ রুট শব্দটি ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু সেটি কোনোভাবে আরেকটি অর্থবোধক শব্দ থাকবে না। মূল শব্দ কিন্তু ভেঙে ফেললে পরে অ্যাকচুয়ালি অর্থবোধক শব্দ থাকে না, আর মূল শব্দটির সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু থাকে। যেমন এভরি ওয়ার্ড হ্যাজ এ রুট, ফ্রম দিস রুট মেনি নিউ ওয়ার্ডস ক্যান বি ক্রিয়েটেড, যে অর্থাৎ এই মূল শব্দ থেকে কিন্তু অনেক মেনি নিউ ওয়ার্ডস ক্যান বি ক্রিয়েটেড। ইফ সামহাউ দ্য রুট ইজ ব্রোকেন, অর্থাৎ রুটটা যদি ভেঙে যায়, ইট উইল নট বি এ ওয়ার্ড এনিমোর, অর্থাৎ আর কিন্তু তৈরি করতে পারবে না। যেমন আমরা যদি এখানে দেখি যে আনহ্যাপিটা যে হ্যাপি মূল শব্দ, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাপিটাকে যদি আমরা অ্যাপি করে দিই, ধরো আমরা বললাম অ্যাপি বা পিপি পিওয়াই, তো সেক্ষেত্রে আর কোনো শব্দ কিন্তু থাকবে না, স্বাভাবিক ব্যাপার। ফর এক্সাম্পল সে দেয়ার ইজ ওয়ার্ড আনহ্যাপি, দ্য রুট ইজ হ্যাপি, এ নিউ ওয়ার্ড ইজ ক্রিয়েটেড বাই অ্যাডিং আন। ইফ দ্য রুট ওয়ার্ড হ্যাপি ইজ ব্রোকেন, ইট ইজ নট এ ভ্যালিড ওয়ার্ড এনিমোর। তো স্বাভাবিক ব্যাপার আমরা বলেই দিলাম। এবার নেক্সট যেটা রয়েছে 3 নম্বর যেটা রয়েছে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে দুটি শব্দ একত্রে উচ্চারণ করার জন্য শব্দ দুটির মাঝে একটু থামতে হয়। যে আমরা যখন দুটি শব্দ উচ্চারণ করছি, আমরা যখন দুটি শব্দ উচ্চারণ করছি, তাহলে দেখো আমি যে বলছি যে আমাদের অনেকগুলো শব্দ আমরা একসঙ্গে বললাম, তো উচ্চারণ করার সময় কি হচ্ছে না, একটু থামতে হচ্ছে। লেখার সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে স্পেস দিতে হয়। যেমন আমি বললাম আমি, এখন কি বলছি যে দুটি
শব্দ একত্রে, তাহলে দুটি থামলাম, স্পেস দিলাম, শব্দ স্পেস দিলাম, একত্রে। বোঝা গেল কি বলতে চাইছি? যে লেখার সময়ও সঠিকভাবে স্পেস দিতে হয়। ধরা যাক স্কাই ব্লু, দুটি ইংরেজি শব্দ, স্কাই ব্লু। আমরা এখানে উদাহরণ দিয়েছি, দেখো। আমরা যদি তাদেরকে উচ্চারণ করতে চাই তাহলে প্রত্যেকটা শব্দ বলার পর একটু থামতে হবে। স্কাই ব্লু লিখতে গেলেও কিন্তু শব্দ দুটির মাঝখানে আমাদের একটা স্পেস দিতে হবে, ছেদ দিতে হবে, ঠিক আছে, স্পেস দিতে হবে, অর্থাৎ স্কাই ব্লু। তো এখানে আমরা ইংরেজিতেও বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নেসেসারি পজ ডিউরিং স্পিকিং অ্যান্ড অ্যান এফেক্টিভ স্পেস ডিউরিং রাইটিং, অর্থাৎ আমরা পজ নেব স্পিকিংয়ের ক্ষেত্রে আর রিটেনের ক্ষেত্রে স্পেস দেব। বিটুইন টু আর মোর ওয়ার্ডস আর এ মাস্ট, অবশ্যই মানে দুটো শব্দ হতে পারে বা তার বেশি যদি হয় তার মাঝখানে কিন্তু এটা কিন্তু থাকতেই হবে। ফর এক্সাম্পল, সাপোজ স্কাই অ্যান্ড ব্লু আর টু ওয়ার্ডস, ইফ উই ওয়ান্ট টু প্রোনাউন্স দেম উই নিড এ potential pause after pronouncing each of them, so it should be like that: blue sky, not blue sky, blue sky, not blue sky, it is blue sky. And if we want to use them in a sentence we must put a space after writing each of the word like blue sky. তো বোঝা গেল বিষয়টা। এবার আরও বেশ কিছু বিষয় রয়েছে যে ওয়ার্ডের কনস্ট্রাকশনের ক্ষেত্রে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো একদম সিম্পল বিষয়, যে ভয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠন করা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলোও খুব মানে ছোট হলেও কি বলবো, সংক্ষিপ্ত হলেও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে ভয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠন করা যায় না, প্রত্যেক ওয়ার্ডে এক বা একাধিক ভয়েল থাকবেই। ভয়েল এইটাই সাধারণ নিয়ম, এইটাই সাধারণ নিয়ম যে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভাওয়েল থাকবে। যেমন গুড আমরা বললাম, লুক আমরা বললাম, ট্রি, ঠিক আছে, হ্যাঁ আমরা বললাম টি, আমরা বললাম নিউজ। তো স্বাভাবিক ব্যাপার, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু ভাওয়েল কিন্তু রয়েছে, ঠিক আছে। যে ওপরের ওয়ার্ডগুলি আমরা যেগুলো বললাম এক্ষুনি সেগুলোতে কিন্তু অবশ্যই তোমার ওই মানে ভাওয়েলগুলো থাকছে, অর্থাৎ ভাওয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠন করা যায় না। তবে কি ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমও আছে। কি ব্যতিক্রম রয়েছে দেখো, যে কিন্তু একমাত্র সেমি ভয়েল দিয়ে যখন কোনো ওয়ার্ড গঠিত হবে তখন কিন্তু সেটা কিন্তু ভাওয়েলের মতন উচ্চারণ হবে, ঠিক আছে। যেমন ওয়াই হচ্ছে ভয়েলের কাজ করতে পারে। তারপর হচ্ছে ডাব্লু কিন্তু ওয়াইয়ের কাজ করতে পারে। আমরা সেমি ভয়েলগুলো এর আগের দিন শিখেছিলাম। তো সেক্ষেত্রে যেমন ফ্লাই, ঠিক আছে, ফ্লাই FLY ফ্লাই। তো ফ্লাইয়ের উচ্চারণে কি দেখো, ফ্লাই আয়ের উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, আয়ের উচ্চারণ হচ্ছে। ট্রাই হচ্ছে আয়ের উচ্চারণ হচ্ছে ক্রাই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ক্রাই কিন্তু এখানে দেখো এখানে কিন্তু কোনো তোমার ভয়েল নেই, কি হচ্ছে ওয়াইটা আয়ের মতন উচ্চারণ হচ্ছে, অর্থাৎ সেমি ভয়েল এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ভয়েল ছাড়া কিন্তু শব্দ গঠন করা যায় না, কিন্তু সেক্ষেত্রে ওয়াই এবং ডাব্লু দিয়ে যদি অনেক সময় ব্যতিক্রম দেখা যায় সেমি ভয়েলের কাজ করে, অর্থাৎ ভয়েলের মতন উচ্চারণ করা হয়, ঠিক আছে। ভয়েলের মতন উচ্চারণ যখন হবে তখন সেটাকে সেমি ভয়েল বলা হচ্ছে। আবার কিউ দ্বারা গঠিত শব্দের সব সময়, এটা কিন্তু মনে রাখতেই হবে, কিউ দ্বারা গঠিত সব সময় মানে প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু ইউ পরে বসবেই, কিউ এর পরে কিন্তু ইউ বসবেই। কুইক, যেমন কুইক রয়েছে, কুইন রয়েছে, ঠিক আছে, কোয়ারেল রয়েছে, কোয়ালিটি রয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা, যেমন কুইন বললাম QUEN, কুইক মানে তাড়াতাড়ি, রানী বললাম আগেরটা, কোয়ারেল মানে ঝগড়া বললাম, কোয়ালিটি বললাম গুণ সম্বন্ধীয়। তো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা কিন্তু তোমার এক কথায় কিউ এর পরে কিন্তু ইউ হবেই, ঠিক আছে, কিউ এর পরে কিন্তু ইউ হবেই। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দল। হ্যাঁ, এবার হচ্ছে দল, সিলেবেল। আমরা বাংলায় যেটাকে অক্ষর বলছিলাম, কারণ অক্ষরের সংক্রান্ত আলোচনা আমরা অলরেডি করেছি। অক্ষর যে সিলেবেল বা শব্দাংশ কি, আর সেই সংক্রান্ত আলোচনা কিন্তু অলরেডি আমরা করেছি। তো সেক্ষেত্রে আমরা সিলেবেল বা শব্দাংশ, যেটাকে আমরা বাংলায় অক্ষর বলেছিলাম, গতকালকে আমাদের বাংলার ক্লাসে আমরা আলোচনা করেছি এই বিষয়টা, যে অক্ষর, যে একটি ওয়ার্ডের বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় তাকেই বলা হচ্ছে সিলেবেল বা শব্দাংশ বা দল বা অক্ষর। বাংলায় বলা হচ্ছে অক্ষর। একটি ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হচ্ছে ততটুকুকেই বলা হচ্ছে সিলেবেল। এবার যেমন আমরা ধরো এক্সামিনেশন, এখানে উদাহরণ দেওয়া রয়েছে দেখো, এক্সামিনেশন, এখানে উদাহরণ দেওয়া রয়েছে দেখো, এক্সামিনেশন, যে এক্সামিনেশন,
এখানে কিন্তু 4টে দল রয়েছে, মোট সিলেবেলের সংখ্যা 4টে। আমরা যদি বাংলায় দেখি তাহলে অক্ষরের সংখ্যা কয়টি, এখানে 4টি রয়েছে। এবার এই সিলেবেল বা দলকে কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোসিলেবেল, একটা ডাইসিলেবেল, একটা ট্রাইসিলেবেল, একটা পলিসিলেবেল। তাহলে মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল রয়েছে। এবং তারপরের যেটা আমরা আলোচনা করব যে এবার মনোসিলেবেল কাকে বলে, না যে সকল ওয়ার্ডে একটি মাত্র সিলেবেল বা দল থাকে বা তাকে বলা হচ্ছে মনোসিলেবেল। একটি মানে যে সকল ওয়ার্ডে একটি মাত্র সিলেবেল বা দল থাকে তাকে বলা হচ্ছে মনোসিলেবেল। বা আমরা যে বললাম একটি অক্ষর থাকে বাংলায় যদি দেখি সেক্ষেত্রে, তাহলে পরে যেমন রয়েছে এখানে দেখো বয়, ম্যান, ব্যাট, বল। তো স্বাভাবিক ব্যাপার এখানে কিন্তু একবারেই উচ্চারণ করা যাচ্ছে, তাহলে পরে এখানে কি মনোসিলেবেলের সংখ্যা, মানে এক কথায় সিলেবেলের সংখ্যা একটি, আর তার জন্য একে বলা হচ্ছে মনোসিলেবেল। এবার ডাইসিলেবেল কি, যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে 2টি সিলেবেল থাকে তাকে বলা হচ্ছে ডাইসিলেবেল। যেমন ফাদার, ফাদার, মাদার, ব্রাদার, ঠিক আছে। তো ফাদার, মাদার, ব্রাদার, এখানে কি হচ্ছে ফাদার, ব্রাদার, মাদার। তো স্বাভাবিক ব্যাপার দুটো কিন্তু সিলেবেল এখানে চলে আসছে। ট্রাইসিলেবেল অর্থাৎ আমরা বুঝতেই পারছি ট্রাই মানে 3, অর্থাৎ যে সকল ওয়ার্ডে 3টি সিলেবেল থাকে তাকে বলা হচ্ছে ট্রাইসিলেবেল, ঠিক আছে। যেমন এডুকেশন, এডুকেশন, EDUCATION, এডুকেশন। আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা, তো আমব্রেলা। এডুকেশন, এডুকেশন, এখানে কিন্তু লেখা রয়েছে সেক্ষেত্রে। তারপরে যে পলিসিলেবেল, যে সকল ওয়ার্ডে 3 বা 3-এর অধিক থাকে তাকে বলা হচ্ছে পলিসিলেবেল। যেমন এক্সামিনেশন, স্যাটিসফ্যাকশন, এখানে আমাদের উদাহরণ দেওয়া রয়েছে। তো যাই হোক, আজকে আমরা সিলেবেল এবং ওয়ার্ড সম্পর্কিত বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে তোমরা কি কি পেলে বা বুঝলে আর সেটা একটু জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন দেবে বা লাভ বাটন দিয়ে পরবর্তী ক্লাসের জন্য উৎসাহিত করবে। তো আর নোটটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। আর পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।